মাটিগাড়া তিলজলা জয়নগর ধর্ষণ ও খুনের ঘটনায় সর্বোচ্চ সাজা পেয়েছে দোষীরা। আদালতের নজিরবিহীন রায় ঝড় তুলেছে রাজ্য জুড়ে। তালিকায় রয়েছে কোন কোন ঘটনা, দেখুন প্রতিবেদন। ধর্ষণ, নির্যাতন, খুন, নৃশংস থেকে নৃশংসতম ঘটনার সাক্ষী থেকেছে এ রাজ্য। 2024 সালেও এই ধরনের মর্মান্তিক ঘটনার নজির নেহাত কম ছিল না। কোনো ঘটনার সাজা ঘোষণা হয়ে গিয়েছে, আবার কোনো ঘটনার বিচার এখনো চলছে। গত বছর থেকে এবছর পর্যন্ত কোন কোন মর্মান্তিক ঘটনার সর্বোচ্চ সাজা ঘোষণা হয়েছে, তালিকায় রয়েছে একাধিক ঘটনা। 7ই সেপ্টেম্বর 2024 দার্জিলিংয়ের মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে শিলিগুড়ি আদালত। 2023 সালের 21শে আগস্ট মাটিগাড়ায় জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণ করা হয় একাদশ শ্রেণীর এক ছাত্রীকে। ইট দিয়ে থেতলে দেওয়া হয় মুখ। ওই ঘটনায় মোহাম্মদ আব্বাস নামে এক ব্যক্তিকে ফাঁসির সাজা শোনায় আদালত। 26শে সেপ্টেম্বর 2024 তিলজলায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতন করে খুন করার ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা শোনায় আলিপুরের বিশেষ পক্সো আদালত। 2023 সালের মার্চ মাসে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই মামলাটিকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দেয় আদালত। 28শে নভেম্বর 2024 সারা ফেলে দেওয়া হুগলির বিষ্ণুমাল হত্যা মামলায় 8 জন দোষীর মধ্যে 7 জনকে ফাঁসির সাজা দেয় চুঁচুড়া আদালত। একজনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2020 সালের 1 অক্টোবর চুঁচুড়ার বিষ্ণুকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। 6 ডিসেম্বর 2024 62 দিনের মাথায় জয়নগর খুন ও ধর্ষণ কাণ্ডে ফাঁসির সাজা ঘোষণা। 2024 অক্টোবর মাসে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার সাক্ষী ছিল দক্ষিণ 24 পরগনার জয়নগর। সেই ঘটনায় দোষী মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা ঘোষণা করে বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্ট। 13 ডিসেম্বর 2024 ঘটনার 59 দিনের মাথায় ফরাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদার। ঠিক তার একদিন পর উভয় দোষীর সাজা ঘোষণা করে জঙ্গিপুর অতিরিক্ত জেলা জজ কোর্ট। ফাঁসির সাজা দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদারের, যাবজ্জীবনের সাজা শুভজিৎ হালদারের। 23শে ডিসেম্বর 2024 হাতের শিরা, গলার নলি কেটে বাবা, মা এবং বোনকে নৃশংসভাবে খুন করেছিলেন যুবক। বছর 3 আগে হুগলির ধনিখালির সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া প্রমথেশ ঘোষালকে ফাঁসির সাজা শোনায় চুঁচুড়া আদালত। 17 জানুয়ারি 2025 গুড়াপে শিশুকন্যা ধর্ষণ খুনে ফাঁসির সাজা শোনায় আদালত। দোষী অশোক সিংকে ফাঁসির নির্দেশ আদালতের। 54 দিনের মাথায় সাজা ঘোষণা চুঁচুড়া পক্সো আদালতের। এবছর শুরু থেকেই আরজিকর মামলার রায়ের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। শনিবার আরজিকরে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা কোর্ট। কলকাতা টিভি। 162 দিন 5 মাস পেরিয়ে অবশেষে রায় দেন শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। এবার সাজা ঘোষণার পালা। দীর্ঘ 5 মাস ধরে কোন পথে চলল বিচার প্রক্রিয়া, দেখুন প্রতিবেদন। 9 আগস্ট মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল আরজিকর। মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের সেই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। বিচারের দাবিতে চলেছে বিক্ষোভ, প্রতিবাদ। ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এই 5 মাসে বিচার প্রক্রিয়ার বিভিন্ন মোড়ের মধ্যে গিয়েছে। কেউ গ্রেপ্তার হয়েও জামিন পেয়েছেন, কেউ আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার খাতায় একমাত্র দোষী হিসেবে নাম লিখিয়েছেন। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ কোর্ট। তার আগে ফিরে দেখা যাক 5 মাসের বিচার প্রক্রিয়ার দিকে। 9 আগস্ট 2024 আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। 10 আগস্ট 2024 ধর্ষণ ও খুনের মামলায় কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। 13 আগস্ট 2024 সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 18 আগস্ট 2024 শতপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। 20 আগস্ট 2024 সুপ্রিম কোর্টে আরজিকর মামলার প্রথম শুনানি। রাজ্য প্রশাসনকে শীর্ষ আদালতের প্রশ্নবাণ। খুন ধর্ষণের ঘটনায় কেন দেরিতে এফআইআর? পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল? 22 আগস্টের মধ্যে সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ দেয় শীর্ষ আদালত। পাশাপাশি রাজ্যকেও রিপোর্ট জমার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 22 আগস্ট 2024 সুপ্রিম কোর্টে আরজিকর মামলার দ্বিতীয় শুনানি। আদালতের রিপোর্ট জমা দেয় রাজ্য ও সিবিআই। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 7 সেপ্টেম্বর 2024
সুপ্রিম কোর্টে সিবিআই এর তরফে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ে। মৃতদেহ ময়নাতদন্তে চালান কোথায়? সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে রাজ্য। ফের সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ দেয় শীর্ষ আদালত। 14 সেপ্টেম্বর 2024 প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। 17 সেপ্টেম্বর 2024 শীর্ষ আদালতে তৃতীয়বার স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআই এর রিপোর্ট উদ্বেগজনক, মন্তব্য সুপ্রিম কোর্টের। 7 অক্টোবর 2024 আরজিকর কাণ্ডে প্রথম চার্জশিট পেশ। 58 দিনের মাথায় শিয়ালদহ কোর্টে প্রথম চার্জশিট পেশ। চার্জশিটে সঞ্জয় রায়কেই ধর্ষণ খুনি বলে উল্লেখ করে সিবিআই। 15 অক্টোবর 2024 সুপ্রিম কোর্টে ফের আরজিকর মামলার শুনানি। সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ নিয়ে প্রশ্ন। রাজ্যের থেকে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত তথ্য তলব করে আদালত। 4 নভেম্বর 2024 ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন। খুন ধর্ষণ করিনি, সরকার আমায় ফাঁসাচ্ছে। শিয়ালদহ আদালত থেকে বেরিয়ে অকপট আরজিকর খুন ধর্ষণ মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়। 11 নভেম্বর 2024 আবারও বিস্ফোরক মন্তব্য সঞ্জয় রায়। বিনীত গোয়েল ফাঁসিয়েছে দাবি সঞ্জয়ের। সেদিনই শিয়ালদহ আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। 13 ডিসেম্বর 2024 সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে ব্যর্থ হয় সিবিআই। চার্জশিট না মেলায় 2000 টাকা বন্ডের বিনিময়ে জামিন পান সন্দীপ এবং অভিজিৎ। 3রা জানুয়ারি 2025 একমাত্র দোষী সঞ্জয় রায়। বিরলের মধ্যে বিরলতম অপরাধ। আদালতে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আবেদন সিবিআই এর। কলকাতা পুলিশের তদন্তেই শিলমোহর দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 18 জানুয়ারি 2025 রায় ঘোষণা। জয়নগর ধর্ষণ কাণ্ডে 62 দিন, ফারাক্কা কাণ্ডে 59 দিন এবং গুরাপে 5 বছরের শিশুকন্যা ধর্ষণ খুনের ঘটনায় 54 দিনের মাথায় দোষীদের সাজা ঘোষণা হয়েছে। আরজিকর মামলায় রায় ঘোষণা হলো 162 দিনে। এখন পালা সাজা ঘোষণার। কলকাতা টিভি। আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের 162 দিনের মাথায় মিলল বিচার। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। শনিবারের শিয়ালদহ আদালতের রায় নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। সোমবার সাজা ঘোষণা। ঘটনার দিন থেকে একের পর এক বিশেষ ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। রইল নির্যাতিতার বিচার পাওয়ার সেই ঘটনাক্রম। 9 আগস্ট 2024 প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা নিয়ে ব্যস্ত গোটা শহর। সেদিনই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। রহস্য মৃত্যু বা আত্মহত্যার পর্দা সরিয়ে অবশেষে সামনে আসে ধর্ষণ খুনের তত্ত্ব। প্রকাশ্যে আসে আরজিকরের পাশাপাশি রাজ্যের একাধিক মেডিকেল কলেজের দুর্নীতি। আরজিকর কাণ্ডের বিচারের আন্দোলনের এক অন্য রূপ দেখে তিলোত্তমা। বিচার চেয়ে আন্দোলনে নামে নাগরিক সমাজ। রাত দখলের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসেন ঘরের মা বোনেরাও। মশাল মোমবাতি স্লোগানে ভারী হয়ে ওঠে শহরের বাতাস। সেই ভয়াবহ আরজিকর কাণ্ডের 162 দিন। শিয়ালদা কোর্ট, হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিনিয়ত ছুটে চলেছে নির্যাতিতার বাবা মা বিচারের আশায়। ফিরে দেখা যাক সেই ঘটনাক্রম। বিচারের 162 দিন। 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার। 10 আগস্ট ধর্ষণ খুনের অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। 13 আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। 14 আগস্ট কলকাতা দেখেছিল আন্দোলনের অন্য রূপ, মেয়েদের রাত দখল। 18 আগস্ট সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা। 2রা এবং 3রা সেপ্টেম্বর সিপির ইস্তফা চেয়ে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। 10ই সেপ্টেম্বর সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান শুরু। 11-12 সেপ্টেম্বর সমাধান চেয়ে বৈঠকে বসতে চাইলেও 2 দিন মুখ্যমন্ত্রী অপেক্ষা করা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের তরফে সাড়া মেলেনি। 14 সেপ্টেম্বর ডাক্তারদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী যান। সন্ধ্যায় তাঁর বাড়িতে বৈঠকে জুনিয়র ডাক্তাররা গেলেও বৈঠক সফল হয়নি। সেদিনই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। 16 সেপ্টেম্বর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠকের মধ্যেই সরানো হয় সিপি বিনীত গোয়েলকে। 20 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের অবস্থান প্রত্যাহার করে নেওয়া হয়। 27 সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নার্স নিগ্রহ, ফের হাসপাতালে কর্মবিরতি শুরু। 5 অক্টোবর ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। 7 অক্টোবর ধর্ষণ খুনের মামলায় আদালতে চার্জশিট পেশ সিবিআই এর। অভিযুক্ত একমাত্র সঞ্জয়ই চার্জশিটে শিলমোহর সিবিআই এর। 21 অক্টোবর
নবান্নে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠক, ধর্মতলায় অনশন প্রত্যাহার আন্দোলনকারীদের। 4 নভেম্বর ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন। 11 নভেম্বর শিয়ালদা আদালতে শুরু বিচার প্রক্রিয়া। 9 জানুয়ারি বিচার প্রক্রিয়া শেষে রায়দানের দিন ঘোষণা। 18 জানুয়ারি আরজিকর মামলার রায়দান। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনেই জামিন পেয়েছেন। অভিজিতের জেল মুক্তি হলেও আরজিকরের দুর্নীতির মামলায় সন্দীপ এখনো বন্দী। কলকাতা টিভি।